বাংলাদেশের বঙ্গোপসাগর তীরে অন্যতম এক মৎস্যবন্দর মহিপুর ও আলিপুর। এবার এখান থেকেই সাগরে যাব উপকূল ছাড়িয়ে সবচেয়ে দূরে গিয়ে মাছ ধরে আনা জেলেদের সাথে। কিন্তু সাগরে বৈরী আবহাওয়া, খবর এলো ডুবেছে জেলেদের একটি ট্রলার, নিখোঁজ কয়েকজন। আর এই আবহাওয়ার মধ্যেই জেলেদের সাথে মাছ সাগরে যেতে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছি। ওরা তো 2 জন 15 জন মানুষ, 2 জন ওই সময় ওরা হারাই গেলাইছে না, ওরা হাতুড়ি হাতুড়ি লাশ হইতে পড়ে বাঁধি থইছে। আলিপুরের এই ঘাটে কেবল মাছ বিক্রি নয়, কাঠের ট্রলারে থাকে জেলে মাঝির নানা রঙের গল্প। ঘূর্ণিঝড়ের মধ্যে ট্রলার থেকে মাঝ সাগরে পড়ে যান, ছিল না ভেসে থাকার কিছুই। দীর্ঘ 18.5 ঘন্টা সাঁতার কাটেন সাগরে। বোটের হলামাজিটা দিয়ে আলে হ্যাঁ আবার বোট লই কিনে আইছে। আমি ওই সময় আসলাম আপনার এই বোটটায় মূলত যাব ভাই ভাই। বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আজকে আমি রয়েছি বাংলাদেশের অন্যতম একটি মৎস্যবন্দর মহিপুরে। আজকে আমি এখান থেকেই সাগরে যাত্রা করব এবং যে জেলেদের সাথে যাব তারা উপকূল থেকে সবথেকে দূরে গিয়ে মাছ ধরেন, আর তাদেরকে বলা হয় লম্বা জালের জেলে। তো মহিপুরে আমার এই বাঁ পাশেই দেখবেন যে পুরো নদী, এটাকে বলে আন্দারমানিক বা খাপড়াভাঙা নদী নামেও বলা হয়। দেখবেন অনেক জেলেদের ট্রলার এখানে রয়েছে নোঙর করা। তো এই জেলেরা মূলত সাগরে মাছ ধরেন। এখন বর্ষা মৌসুম, যেহেতু এই বর্ষা মৌসুমকে কেন্দ্র করেই মূলত তারা মাছ ধরেন বেশি সাগরে। তো এ কারণে দেখবেন এখানে অনেক জেলে, এবং বাংলাদেশের চট্টগ্রামের পরে এই এলাকাটাতেই কিন্তু সবথেকে বেশি যারা সমুদ্রে মাছ ধরেন সেরকম জেলেরা এখানে বেশি থাকেন। এই খালের আমি যে পাশে রয়েছি এই পাশটা হচ্ছে মহিপুর এবং ওপারটাকে বলে হচ্ছে আলিপুর। এই আলিপুর ঘাট থেকেই আমাদের মূলত ট্রলার ছেড়ে যাবে এবং সেই ট্রলারে করেই আমি সাগরে যাত্রা করব। আর আজকের যাত্রাটা একটু ব্যতিক্রম, কারণ আজকে আমি মূলত যাব হচ্ছে বৈরী আবহাওয়ার মধ্যে সাগরে, এবং জেলেরা সেখানে গিয়ে কিভাবে টিকে থাকেন সেটা দেখানোর জন্যই যাব। তো চলুন আমার সঙ্গে। আমি হাঁটা শুরু করলাম, তখন নদী মাঝে জেলের ব্যস্ততা। এই নদীকে স্থানীয়রা কয়েকটি নামে ডেকে থাকেন। কেউ বলে থাকেন আন্দারমানিক নদী, কেউ বা খাপড়াভাঙা নদী নামে, কেউ আবার মহিপুর খাল নামেও ডাকেন। এখানে দিনরাত থাকে জেলেদের ব্যস্ততা, কিন্তু স্বাভাবিক সময়ে জেলেদের মাছ নিয়ে আসার যে ব্যস্ততা থাকে
তা এখন নেই, কারণ বাংলাদেশের বঙ্গোপসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এতে বঙ্গোপসাগর ও উপকূলবর্তী সকল এলাকাসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রেখেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পরিস্থিতি ভালো না থাকায় সারি সারি ট্রলার ঘাটে নোঙর করে রাখা হয়েছে। সাধারণত আবহাওয়া ভালো থাকলে এসব ট্রলার নিয়ে জেলেরা সাগরে মাছ ধরায় ব্যস্ত থাকেন। এই নদীর একপাশে আলিপুর আর অন্য তীরে মহিপুর এলাকা। এই মহিপুর হলো পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার একটি ইউনিয়ন, আর আলিপুর হলো কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের একটি এলাকা, যা বাংলাদেশের সর্বদক্ষিণের পটুয়াখালী জেলার সাগর তীরবর্তী এলাকা। ঢাকা কিংবা বরিশাল থেকে আসলে এই পথ ধরেই কুয়াকাটা যেতে হয়। এখান থেকে কুয়াকাটার দূরত্ব 4.5 কিলোমিটারের কিছু বেশি, আর নদী দিয়ে বের হয়ে কিছুটা সামনে গেলেই সাগর। তো ব্রিজ পার হয়ে আমি আলিপুর বাজারে রয়েছি, যাচ্ছি নদীর পাড়ে নিলামে মাছ বিক্রির হাটে। পথ চলতে চলতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বা বিএফটিসির মাছ বাজারে চলে এসেছি। আলিপুর এলাকায় এখানেই নিলামে বিক্রি হয় সাগর থেকে আসা বিভিন্ন প্রজাতির মাছ। নিলামের হাট ঘুরে একে একে ডাক তুলছেন ইজারাদার। তখন মাছের চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে ক্রেতা সেজে দাম হাঁকছেন কোনো মাছ ব্যবসায়ী কিংবা আড়তদার। আছেন উৎসুক মানুষও, আর টাকা পয়সায় যার পকেট ভারী তিনি নিলাম জিতে কিনে নিচ্ছেন মাছ।
ওদিকে সাগরে বৈরী আবহাওয়ার কারণে ঘাটে ফিরছে ট্রলার। সেসব ট্রলার থেকে মাছ বের করে আনা হচ্ছে নিলামের হাটে। তা আমি আলিপুর ঘাটে এসেছি, আমার সাথে রয়েছে ইসমাইল ভাই। ওনাদের ট্রলারই যাব, ওনাদের কোম্পানির ট্রলার। ইসমাইল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের ট্রলার কয়টা মোট? দুইটাই কি গভীর সাগরে মাছ ধরে? আচ্ছা, কেমন মাছ পায় এখন? এখন একটু মাছ একটু কম, আবহাওয়া খারাপ এই কারণে। আচ্ছা, আবহাওয়া খারাপ হইলে মাছ ফিশিং করতে পারে না বল। আপনাদের কোম্পানির নাম কি? মোহাম্মদ খোকন হাওলাদার। ঠিক আছে, তো ইসমাইল ভাই হচ্ছে মূলত আমার এই যে যাওয়ার পুরো ব্যবস্থা উনি করে দিচ্ছেন। তো আমরা একটু বোটের কাছে যাব, এপাশেই বোট, আমি নদীর পাড়েই রয়েছি। এই যে দেখেন, এই বোটটায় মূলত যাব ভাই ভাই। হ্যাঁ, এবং এই ট্রলারে মোট 17 জন জেলে রয়েছেন মাঝি সহ। তো তাদের সাথেই মূলত যাব, এবং তারা ইতিমধ্যে বরফ নিয়ে নিয়েছেন। আর এপাশে দেখবেন এই যে বরফ এখানে কিন্তু মানে ভেঙে তারপরে নিয়ে নিচ্ছে। এপাশে বরফ মিল, তো এই বরফ মিল থেকে আপনার বরফ বের করে তারপরে এই যে দেখেন ভাঙা হচ্ছে এখানে। হ্যাঁ, ভেঙে তারপরে হচ্ছে এটা নিয়ে যাচ্ছে অন্য ট্রলারে। তো এই বরফ কিন্তু সাগরে 1 মাসের মতো থাকে। হ্যাঁ, ওনারা এমনভাবে সংরক্ষণ করেন যে বরফ গলে না। তো আমি যে ট্রলারে যাব ওনারা হয়তো 7-8 দিন সাগরে থাকবে, এবং এই ট্রলারটিকেই মূলত যাব। ওনারা মূলত হচ্ছে লম্বা জেলে বলে ওনাদের, লম্বা জাইল্লা। কারণ ওনারা সব থেকে যে প্রশস্ত যে জাল, সেই জাল হচ্ছে সাগরে ফেলেন। তো ওনাদের যে জালের যে পরিসর সেটা হচ্ছে আপনার অনেক বড়। এবং এই যে দেখছেন সবাই এখন দুপুরের খাওয়া দাওয়ায় ব্যস্ত, তো এটাতেই আমি উঠবো। তো আর এপাশে দেখবেন ওনারা এই যে বরফ ভেঙে ট্রলারে ভরা হচ্ছে, একটা আপনার স্টোরেজে বরফ রাখা হচ্ছে এখানে। এই যে দেখেন, এবং আশেপাশে আরও জেলেরা রয়েছেন, ওনারাও হচ্ছে গভীর সাগরে মাছ ধরেন। তো এবারের যাত্রাটা আমার কাছেও প্রথম। আমি যে সাগরে যাব, অনেক দূর পর্যন্ত যে জেলেরা যায় তাদের সাথেই মূলত এই প্রথম আমার যাত্রা, যারা হচ্ছে সব থেকে দূরে গিয়ে মাছ ধরে, এবং বাংলাদেশের এরাই হচ্ছে সব থেকে দূরে গিয়ে মাছ ধরেন, ওনাদের সাথেই মূলত যাব। আমি ট্রলারে উঠব, তার আগে কথা হয় পাশে থাকা ট্রলারের আমজেদ মাঝির সাথে, যিনি 50 বছরের বেশি সময় ধরে বঙ্গোপসাগরে মাছ ধরছেন। জানান, ঘূর্ণিঝড় সিডরের সময় তিনি সাগরে মাছ ধরছিলেন। ট্রলার চালানোর সময় মাঝি যেটি ধরে থাকেন সেই চুকান, অর্থাৎ যেটির মাধ্যমে ট্রলার ডানে বামে ঘোরানো হয়, ঢেউয়ের তোড়ে সেই চুকান তাকে ছিটকে ট্রলার থেকে বাইরে পানিতে ফেলে দেয়। আর সে সময় সাগরে প্রচণ্ড ঢেউ থাকায় কনিষ্ঠ মাঝিও তাকে সাগর থেকে ট্রলারে তুলতে পারেননি। অবস্থা বেগতিক হওয়ায় ট্রলারে থাকা বাকিদের জীবন বাঁচাতে তিনি হলা মাঝি বা কনিষ্ঠ মাঝিকে ট্রলার চালিয়ে তীরে ফিরে আসতে বলেন। আর আমজেদ মাঝি সেই ঘূর্ণিঝড়ের মধ্যে সাগরে একাই সাঁতার কাটতে থাকেন। সাথে ছিল না ভেসে থাকার জন্য কোনো কিছুই। সিটারে পড়ছিলাম,
আমার ওই সুখানে বাড়ি দিয়া হালাই দিলে এরপর আপনার ওই বোটের হলামাজিটা দিয়ে আনলে হ্যাঁ আবার বোট লই কিনে আইসে আমি ওই সময় আসলাম আপনার 18.5 ঘন্টা বিনা ধরনে আল্লাহ রাখছে। ভেসেছিলেন হয় সাগরে কোনো কিছু না ধরেই? না ধরে সাঁতার কাটছেন? সাঁতার কাটছি 18.5 ঘন্টা। 18.5 ঘন্টা। এক মানে হাত পা ব্যাহ হয়ে গেছে, যে ব্যাহ হয়ে গেছে হাতে ডাবড়াই দিছি পর মানে একটা মানে হাত পা আবার সোজা হয়েছে পরে এই আবার বাসান দিয়ে রয়েছে। ট্রলার ডুবছে আপনার এই যে ধরেন 30 কিলোতে ডুবছে আপনার। আমার লই গেছে মানে নিম্ন হেরপর মানে হতে চাপে 100-র উপরে লই গেছে বাইরে। তারপরে দুখন বোট ছিল পশ্চিম দিয়ে আইসে, সেই বোট দুইটি আমাকে ওই দলে 2 জন আনলাম, এই 2 জন উঠেছে। হ্যাঁ আগে উঠেছে মানে 2টা বোটে উঠেছে 5-8 জন উঠেছে মানুষ লোক। এবছর ট্রলার ডুবছে বেমালা, আমার এই কোম্পানি ডুবছে দিলে একটা বেমালা বোট ডুবছে, অনেক বোট ডুবছে আর কি। 18.5 ঘন্টা কি খেয়েছিলেন? কিছু খাইনি, পানি মানে সময় তো উকোই সেখানে একটু খাইছি। হ্যাঁ বাইরে যে লবণ পানি পেয়েছি আর খাইতে পিলে। 14 বছর বয়সে সাগরে মাছ ধরার নৌকার মাঝি হন আমজেদ। সে সময় ইঞ্জিন চালিত নৌকার প্রচলন না থাকায় নৌকায় দাঁড় বৈঠা টেনেই সাগরে যেতে হতো। স্বাধীনতার পর সাগরে মাছ ধরার জন্য তিনি সরকারের কাছ থেকে দাঁড় টানা নৌকাও পেয়েছিলেন। সেই নৌকা একযোগে 10 থেকে 11 জন দাঁড় টেনে এগিয়ে নিয়ে যেতে হতো, আর ওই নৌকারই প্রথম মাঝি হন আমজেদ। আমার বয়স যে সময় 14 বছর, ওই সময় আমি বোটের মাঝি লইছি। হ্যাঁ আমার ওই সরকারি যেকালে ওই নৌকাতে আছে, নৌকা 30-32 হাত নৌকা, ওই নৌকা হইতো মাঝি। এর কত সালে? এটা কত সালে এটা আমি বলতে পারবো। ওই নৌকাতে আছে সরকার প্রথম কর্পোরেশনের নৌকা, এই নৌকা যে মাঝি লইছি। এটা বোট না, এটা নৌকা ছিল, দাঁড় ছিল 10টা-12টা দাঁড়। হয় দাঁড়বাই সাগর যাইতাম আমরা। সময় দাঁড়বাই তো করছি আপনার 12-13 জন আনলাম, 11টা দাঁড় বাড়তে আর একজন মাঝি থাকতে। আপনি মাঝি ছিলেন? হয় এইবার তো আপনার এই ট্রলার দিল আপনার ওই বুক মেশিন দিয়েছে সরকার, এইবার দিয়েছে ডেনিস। এ অনেক আগের কথা আর কি। হাতের আঙুলের করগুনে আমজেদ মাঝির বয়সের হিসেব কষলে হাজারো বেলা ফুরিয়েছে, 80 ছুঁই ছুঁই। এখন তার বয়স বাড়াটা যেন সাগরের ক্রমশ ভাটার টান। এই বয়সে বিশ্রাম আর আরামায়েশে থাকার কথা থাকলেও আর্থিক টানাপোড়েনে এখনও আঁকড়ে আছেন সেই পুরানো পেশা। হয়তো বাকি দিনগুলো তার লোনা জলেই কেটে যাবে। আমি ওই এক মালিকের বাইরে আছি 30 বছর, এবারে আছি 17 জন। সরার সুযোগ তো হয়ই না, মানে খাটতে মানে পেটম খাওয়াইছে ভাই বেড়াদার, এখন আবার পোলাপান মানুষ করতে হ্যাঁ মানে জীবন শেষ হয়ে গেল। এরকম না, এখন তো অভাবে, এখন অভাবে। পারলে আর কি সাগরে যেতেন না? পারলে আর যেত। আমার তো বড় ফাঁসের জাল, আমরা মাছ পাই 700, 800, 500 এই বেশি। ইলিশ মাছই বেশি? হ্যাঁ ইলিশ মাছ খাইতে আমরা 1700 মাছ পাইলে আমাকে 10 লাখ টাকা হয়ে যায়। আপনারা কত কিলোমিটার পরে গিয়ে জাল ফেলেন? এখান থেকে আমরা 120-30 যাই, এরপরে মাছ জাল ফেলেন? এরপরেও তো ভিতরে যান নাকি? হ্যাঁ যাই, অনেক সময় যাই। এছাড়া অবৈধ মাছ ধরা বন্ধে সরকারের তরফ থেকে কার্যত শক্ত পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন আমজেদ মাঝি। সাগরের সময় চলে যাই, এক হইলে যাই আপনার ওই জিরো হুতো, আগে তো কইতে আপনার ওই কারেন্ট সুতোর জাল, এখন কয় জিরো হুতো দিয়ে করিয়ে মানে ওই ছোটো ছোটো বাচ্চাগুলো ধরি জাল ইলিশ মাছে। এরপরে আপনার 2 নম্বর হইলে ট্রলিং। হ্যাঁ ধরেন মাছ এইখানে পাইছে, এখানে আবার 3 ঘন্টা বাইরে নিয়ে মাছগুলো হালাই দিয়ে উদ্দেশ্য পচা মাছটা থাকলে আরও মাছ আয়না হয়। এইভাবে ট্রলিং এর ধরে মাছ ধরেন আপনার ধরে এক বড় ধরিয়া অল্প কিছু রাখতে পারে আর তার সব হালাই দিয়ে বাচ্চা কাচ্চা। না আগের মতন তোর মাছ নাই, 1 গুণ পাইলে আর 1 সপ্তাহ আর ঠেয়া যায় না, ওই 1 গুণ আই আর দৌড় দেয় মানে জালিয়ার চাপে। এরপরে এক ট্রলিং, এক বাদা, এরা এই 70 সাগরের। এইগুলো বন্ধ ধরতে তো মনে হচ্ছে গরিবগুলো বাঁচতে আবার। আর কী কম কইতে আইলাম, এত কোনো পদই করতে পারিনি। যে কমু তো সরকারের বলে আমাকে এইগুলো বন্ধ করে দেন, হ্যাঁ কম কম হয়ে যায়। হেরাই তো অকুল দিয়ে গোড়াই দিয়ে শুরু হয়ে দেয়। যদি মিল কারখানা বন্ধ হয়ে দিতে এই ব্যাপারে জাল আর চলবে না, তো আর এইগুলো আইতে না, এগুলো তো করে না সরকার বন্ধ। আমরা তো গরিব মানুষ, পেটের অভাবে যেখানে যা পাই সেই নিয়ে মাছ ধরি। যদি এইগুলো বন্ধ করতে আমাকে সর্বদিক দিয়ে ভালো হইতে, বাদা ট্রলিং, এই জাকি জাল এগুলো বন্ধ হলে হইতে। তো ট্রলারে প্রথম উঠবো, বিসমিল্লাহ। তো যাত্রা এই এখন ট্রলার ছেড়ে দিবে, এরপরে হচ্ছে আমাদের যাত্রা শুরু হবে। এদিকে
এদিকে আমি যে ট্রলারে যাব সেই ট্রলার ছাড়বে তাই উঠে পড়ি, কিন্তু ট্রলারে ওঠার পর আবহাওয়ার খবর দেখে প্রায় 4 ঘন্টা ধরে সিদ্ধান্ত হলো আজ সাগরে যাওয়া যাবে না, কেননা আগামীকাল সাগরের আবহাওয়া আরও খারাপ হবে। আর এখনও 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রেখেছে আবহাওয়া অধিদপ্তর, তাই ঘাটে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আর মাঝিও সাগরে থাকা অন্য মাঝিদের সাথে কথা বলে খোঁজ খবর নিচ্ছেন। যাদের সাথে কথা বলছেন তাদের অধিকাংশই সাগরে বৈরী আবহাওয়া দেখে ট্রলার নিয়ে তীরের কাছাকাছি ফিরে এসেছেন। এদিকে বেলা গড়ায়, আকাশে কখনো ঘন কালো মেঘ করে বৃষ্টি, আবার কখনো মেঘের ফাঁক গলে ছলমলে সূর্যের আলো। তবে উপকূল ছাড়িয়ে সাগর মাঝে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ঝড় বৃষ্টিতে উত্তাল সাগর, বাতাসের গতিবেগ ঘন্টায় 25 থেকে 35 কিলোমিটার পর্যন্ত ওঠানামা করায় সাগরে পাহাড় সমান ঢেউ। তাই সকাল থেকে অনেক জেলেকেই ট্রলার নিয়ে উপকূলে ফিরতে দেখা যায়। এরপর সময় গড়িয়ে রাত নামলো। সাগর তীরবর্তী খাপড়াভাঙা নদীর 2 তীরে তখনও নোঙর করা জেলেদের শতাধিক ট্রলার। নীলাভ মেঘ আর নোঙর করা ট্রলারের বাতির ক্রমাগত আলোর ঝলকানি, নদী পাড়ে তখনও অপেক্ষায় আমরা। রাতে মহিপুরে আমার এক বন্ধুর বাসায় ছিলাম। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি। বন্ধুর বাসা থেকে বের হয়ে মাছের আড়তের দিকে এলাম। আবহাওয়া খারাপ থাকায় গতরাতে সাগর থেকে জাফর মাঝি ট্রলার নিয়ে এই ঘাটে এসেছেন, সাথে আছে রাজু মাঝিও। তাদের সাথে দেখা করতেই মূলত বের হয়েছি। আর আবহাওয়া ভালো হলে সন্ধ্যার দিকে অন্য জেলেদের সাথে আমিও সাগরে যাব। তো বাজারে এসে জাফর মাঝির সাথে দেখা। তারা সাগরে একদিন মাছ ধরেছিলেন। এই একদিনে যে মাছ পেয়েছেন তা প্রায় 1 লাখ টাকায় বিক্রি করেছেন। মাছ বিক্রি শেষে ঘাটে তার ট্রলারের কাছে গেলাম। সেখানে ইউসুফ ও রাজু মাঝির সাথে দেখা। রাজু ভাই, কি অবস্থা? ভালো, আপনি ভালো আছেন? এরপর তাদের সাথে স্থানীয় বাজারে একটি বিরিয়ানির দোকানে গিয়ে আমরা মোরগ পোলাও খেলাম। অনেক ভালো হয়েছে। তো মোরগ পোলাও খেয়ে আমি আবার ঘাটে এসে তাদের ট্রলারে উঠলাম। তারা নদীর ওপারে গিয়ে ট্রলারে বরফ নেবেন।
তো ট্রলার স্টার্ট দেয়া হলো, চালাচ্ছেন রাজু মাঝি। নদী পার হয়ে আলিপুর ট্রলার নোঙর করলো। এরপর বরফ নেওয়া শুরু হলো। কিছুক্ষণ আগে বাজার থেকে এই মাছ ৩,০০০ টাকায় কেনা হয়েছে। এটি সাগরের পাঙ্গাস মাছ। মাছটি বেশ বড়সড়। তো গতরাতে সাগর থেকে কেন ফিরেছেন তা জানালেন রাজু মাঝি। এখন সাগরের অবস্থা খুবই উতল, প্রচুর বাতাস আছে। আমরা এই 2 দিন আগে নামছিলাম, তখন মোটামুটি 8-9 বাতাস ছিল। এখন 18-19-এর মতো বাতাস আছে, খুব রুলিং। এই জন্য আমরা সাগর থেকে আসছি, থাকার কোনো পরিবেশ নাই। আর মাছ আছে কিছু, কিন্তু ধরতে পারতেছি না এখান থেকে আবহাওয়ার কারণে। আমরা কত লাখ-খান টাকার মাছ পাইছি, 1 রাত ছিলাম সাগরে। আরও যদি বেশি থাকতে পারতাম তা আরও বেশি পাইতাম। প্রচুর তো থাকতে পারি না, বিদেয় তো এত বড় ট্রলার নিয়ে যখন থাকতে পারি না, তখন তো অনেক প্রচুর ঢেউ আসে, তখন আমরা চলে আসি। তখন আমরা এই জাল মারিয়ে পড়ছিলাম 3টে বাজে। জাল মারিয়ে পরে আবার 3:30 কি 4টে বাজে আবার জাল টান লইছি, যে জাল থাকবে না, জাল ছিঁড়ে যাবে। এই জাল টাইনে আবার আমাদের সন্ধ্যা হয়ে গেছে, টানতে টাইনেই টান। এখন বর্তমানে এই আষাঢ়ের সিজন তো ইলিশ মাছ ধরা হয় বেশি। জি, আমরাও শুনছি যে ওই লালুয়ার একটা ট্রলার সপ্তাহখানিক আগে সাগরে ডুবে গেছে আবহাওয়া খারাপের জন্য। উঠে আসার সময় 5 থেকে 6 জন মানুষ পায় না, 2 জনের লাশ আর কি পাইছে এখন। তো ভাই এখন 4 জন আর কি নিখোঁজ আছে। এরকম দুর্ঘটনা আমাদের হয় ফিশিং বোটে। আমাদের জীবন তো আর কোনো নিশ্চয়তা নেই। সাগরে যাই, হঠাৎ কপাল খারাপ হইলে পড়ে যাইতেই পারে। পড়ে গেছে, কপাল খারাপ হয়েছে, মানুষ চলে গেছে। এই আবহাওয়া খারাপ, কালকে যখন আমরা উঠে এসেছি তখন খুব প্রচুর রুলিং ছিল। তার সাথে বোট ছিল বিদায় সাহস ছিল, পাশে একটা বোট থাকলে আসতে সাহস হয়।
তারপর আমরা চালাই আসছি কালকে রাত্রে কুলাইছি। এখন মনে হয় সাগরে কিছু বোট আছে, নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে না। আলিপুরের এই ঘাটে কেবল মাছ বিক্রি নয়, কাঠের ট্রলারে থাকে জেলে মাঝির নানা রঙের গল্প। সময়ে জালের ছেঁড়া অংশ খুঁজে বুননেও লেগে পড়েন দক্ষ জেলেরা। এরপর ঘাটের এক চায়ের দোকানে আমাদের আড্ডা জমে। সেখানে আছেন মহিবুল মাঝি। এবার তার সাথেই সাগরে যাব। বলছিলেন কয়েকদিন আগে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে, এতে নিখোঁজ রয়েছেন কয়েকজন। তার তুবন দেখেই বাবুর স্টাক করে মারা গেছে বুড়ো, বুঝলি? তাই মারা গেছে যে সময় মনে হয় 5 মিনিটও যাইতে নাই, এর মধ্যে বোট উব্বুর করে এলাইছে। বোট উব্বুর করে এলাইছে, জালের তলে একটা লোক পড়ে গেছে। যে মানুষটা জালের তলে পড়ছে হ্যাঁ দুগ্গ বাইরবো আসলে বোর্ডে, ওই দুগ্গ অনেকক্ষণ দাফাদাবি করছে। ওই যে ও যে জাল লই এরম দাফাদাবি করে, আর ওই জাল টাল সহ হাতেই ভেবে ঠেলিয়ে ওঠে, বুঝলি? তা ওরা তাই ওই হাত ধরিয়ে টান নিয়ে সিঁড়ি বিড়ি আনতে চাইছে। জাল পড়ছে কয় পড়লে আর কোনো বন্ধু সন্ধু নেই, আনবে কেমন তারা? ওরা অনেকক্ষণ দাফাদাবি ওরা আনতে পারে না, ওগুলো আর পিঠেই ওকে সরাই গেছে। ওই জালের দ্বারা এরা থাকতে পারে না, ওকে সরাই গেছে, দূরে লেগে গেছে। তাই ওরা তো 15 জন মানুষ দিয়ে 2 জন ওই সময় ওরা হারাই গেলাইছে না, ওরা হাতুড়ি লাশ ওইটা বোর্ডে বাঁধি থুইছে। ওই যে বাবুর চির যে লাশটা 2 জন থাকে, এবারে এসে মানুষ হলে 13 জন। 13 জন দিয়ে 2 জন আলাদা হয়ে গিয়েছে, ওগুলো দিয়ে আলাদা বাসা ধরা। সেই 2 জন দূরে সরাই গেলাইছে। সেই ওরা 11 জন আসলে একসাথে। 11 জন মানে কিন্তু হ্যাঁ মানে ভাষা মানে ধরা এমন কায়দায়, এখানে কয়েকজনে 3-4 জনে ধরা, ওখানে 6 জনে ধরা, এইভাবে। তাই 2 জন আলাদা হয়েছে, পরে 11 জন আনলে, 11 জন পাশাপাশি আনলে। 11 জনের মধ্যেও 8 জন আনলে একটা বাসের লাগে, আর 3 জন আনলে আবার আলাদা ফ্লুট বয়াটার লাগে। যখন ওই 3 জনের দূরে লেগে গেছে, ওরাও জীবিত আছে। তা 8 জন যেটা আসলে সেইটির লাগে মাঝি আসলে, মাঝির লাগে আরোগ্য মানুষ আর মাঝি, এরা 2-3 জন পাড়ায় যায়, তখন তো ওরা মাথার সিন চাউলি গেছে, বুঝলেন? এখন ওরা 2টা মাঝি আর এক স্টাফে কইতেছে ওইটা বোর্ড আছে, ওইটারে আমরা আনি যাইয়া, ওইটারে আনি, তোরা এনে থাক, মোরা ওইটা আনি। কিন্তু ওরা কইছে বেদিকে, বুঝলি? এই ওরা ওই ফুলু টুলু সারিয়া ওগুলো লাগতে সারিয়ে ওরা ওদিকে গেছি গিয়া সরিয়ে গেছে। কিন্তু কেউ যে বাঁচাইবে এরম তো আর বাহুবল কেউ নাই, সবাই দুর্বল। ওরা 2 জনে সরিয়ে গেছে। তাই 8 জনে কিন্তু এবার 2 জন গেছে গিয়ে সরিয়ে, এবার আনলে 6 জন। পরদিন যখন সোমবার দিন যখন মানুষ বোট ডুয়াটি নামছে, পর এক বোটে যাই পাইছে 6 জন, ওই একখানে যে 6 জন আনলে। তা আর একটা বোটের সামনে পড়ছে, ওই যে প্রথম 3 জন গেছে, এই 3 জন পাইছে আর এক বোটে। তাই এই 9 জন পাইছে না। আর 2 জন যে আলাদা, প্রথম ছুটি আলাদা হয়ে গেছে বাঁচতে বাঁচতে, এই 2 জনে আর খবর পায় নাই। আর পরে মাঝির লেগে 2 জন গেছে, এই 2 জনের খবর পায় নাই। তাই এই গেলে 4 জন, আর জালের লাগে 2 জন, 6 জন। এই 6 জন নিখোঁজ না হলে 2 জন তো মারাই গেছে, আর 4 জনের আলাদা হয়ে গেছে। সেইতে কিন্তু এখন খবর পাই একজন লোক পাওয়া গেছে, মাঝির লেগে যে লোকটা গেছে, এই লোকটা উনি কাইলিতে পাইছে কয়, এখন অতটা শিওর আমরা হইতে নেই যে আসলে পাইছি কি, জেতাই পাইছি। তাহলে সাগরই পাইছি। এবার হেলে তো মানুষ 5 জন শর্ট হয়। এছাড়া জেলেদের নিরাপত্তা সহ নানা সংকটের কথাও জানান মহিবুল মাঝি। এই জেলেদের জন্য সরকারি কোনো পদক্ষেপ নেওয়া হইতেছে না জালের জন্য। যে যদি জেলেদের জন্য একটা হেলিকপ্টারের ব্যবস্থা হইতে, সারা বাংলাদেশে 1-2টা হেলিকপ্টার দিতে, একটা বোর্ড অ্যাক্সিডেন্ট হইলে এখন নাম্বার দেওয়া থাকতো, সব জায়গায় ফোন দিতে, হেলিকপ্টারে মানুষকে উদ্ধার করে লইতে পারতে। এটা ভারতের ভিতরে আনে তো এইভাবে, ভারতের ভিতরে লোকজন বোর্ড অ্যাক্সিডেন্ট হলে সাথে সাথে মানুষকে উড়িয়ে লিজি হেলিকপ্টার। আমার বাংলাদেশে এরকম কোনো মানে ব্যবস্থাই নিতে আসে না কেউ সরকারের দ্বারা। অনেক আমরা তো আগে থাকতে অনেক চিল্লি এই 30 বছর ধরেই আলোচনা করতে আছি, হেলিকপ্টারের ব্যবস্থা অনেকবার কওয়া হয়েছে, কিন্তু ওই কয় আমরা দেখবো মানে আশায় বিষয় এগুলো করিয়ে আসলে এবার কিছুই করে না। ওদের তো বোর্ডেও লোন দেওয়া আছে,
প্রত্যেকটা বোর্ডে সরকারি লোন দেওয়া। একটা বোর্ড অ্যাক্সিডেন্ট হবে আবার সরকারি মাধ্যমে টাকা নামাই আবার বোর্ড করে আবার নামাই দেবে সব। এই জন্যই তো মানুষ মরছে না কি কোনো খোঁজ ও আর কোনো খবরই নেই, আমাদের দেশে কোনো খবর আছে মানুষ মারা গেছে না জীবিত আছে? কিরম চলে একটা মানুষ যখন মারা যায় যাইলে এর উপরে তো সব বারবার মারা গেলে ফ্যামিলি কিরম চলে, একদিনকার একটা মেম্বারই খোঁজ লয় যে বেটা তোর সংসারটা কিরমের চলে, কেউ খবর লয় না। সরকার জালিয়ার জন্য খালি একটাই দিতে আছে, জালিয়া কত চাল দিতে আছে। হ্যাঁ, ওই নেতারা খাইতে 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 আইয়া জালিয়ারা পায় 580 কেজি চাল দেয়, তার মনে হয় 60 কেজিও পায় না জালিয়ারা, আর তা সব খাইতে চড়াই দিয়ে। হ্যাঁ, জালিয়ারা পায় না, লই যায় সব নেতারা। জালিয়াকে নাম কাটছে, নেতাকেও নাম দিয়ে তো তারা জালিয়া। কুলে হুন্ডো চালায়, দোয়ানদারি করে, সব হইলে জালিয়া। আর যারা জেলে এরা হয়েছে যাইয়া চাল পায় না। আমার লাগে এই যে এই 3 বছর হইলে 3 জন মানুষ মারা গেছে। এই বছর আমরা একটু এই মাঝিরে মিললিয়া সেইবার কিছু টাকা কালেকশন করি, একটু দোয়া দুধ পড়াইছি। সেইবার বাচ্চালে কয়টা দোয়া দুধ পর 10,000 টাকা করে বাচ্চালে এই একজন মানুষের 10,000 করে টাকা দিতে পারছি। মানে আমার বোর্ডের 3 জন মারা গেলে আর এক বোর্ডের 4 জন গেলে এই মিলেই 10,000 করে টাকা দিয়েছি একজনারে। এই এতটুকুই আমরা করতে পারছি। এরপর বোর্ড মালিকেরা, আড়তদাররা, কোনো সরকারিভাবে কোনো মেম্বার চেয়ারম্যান কেউ 100 টাকা কয় এই মানুষের দিয়ে দেয় না। এখন ফ্যামিলিটার 100 টাকাও দেয় না কেউ। এরা আল্লাহ বিক্রি করে যাবে খায়। তো এরপর জাফর মাঝি ট্রলার নিয়ে নদীর ওপারে চলে গেলেন। এদিকে আজও 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রেখেছে আবহাওয়া অধিদপ্তর, তাই আজকেও আমাদের সাগরে যাওয়া হবে না। আবহাওয়া ভালো হলে হয়তো কাল সকালে সাগরের উদ্দেশ্যে রওনা দিব আমরা।